বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন শনিবার রাত 10:15 মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। সপ্তাহে 2 দিন নিয়মিত ডায়ালাইসিস করাতেন। 2রা সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়। পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়লে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 5 দশক ধরে ফরিদা পারভিন তার মধুর কণ্ঠে লালন সাইয়ের গান পরিবেশন করে মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন। তার গান সংস্কৃতির দর্শন ও জীবনবোধকে তুলে ধরেছে। 1987 সালে অসামান্য সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে 21 পদক লাভ করেন তিনি। তার প্রয়াণ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল। তিনি স্ত্রী, 4 সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশে শুধু না, বাংলাদেশের এখনও কোনো পদক নেই যিনি সেটা পাননি। ফুকাকা অ্যাওয়ার্ডের মতন অ্যাওয়ার্ড পেয়েছেন, 21 পদক পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পদক পেয়েছেন, বাংলাদেশ একাডেমি ফেলো পেয়েছেন, এমন কোনো ইয়ে নেই। আমিও 21 পদক পেয়েছি। একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শিল্পী, যে একটা ফকিরের গানকে সারা পৃথিবীর দরবারে নিয়েছে। সে কারো ব্যক্তিগত, আমার স্ত্রী নয়, বাংলাদেশের কারো, সে শুধু একা, কারোর মা না, কারো বোন না, কারো শাশুড়িও না। সে দেশের জনগণ, সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর জনগণের। সুতরাং তার প্রত্যেকটা প্রাপ্য যেগুলো রাষ্ট্রের কাছে, জাতির কাছে, সমাজের কাছে, সেইটা দিলে আমি খুব খুশি হই। যেমন তাকে যদি শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এবং তার আত্মাও এবং সারা বাংলাদেশের মানুষ অন্তত প্রত্যেক দিন যে একবারে দেখতে পাবে, আমরা দেখতে পাবো। এখন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডকে আপনি বাইরে নিয়ে একটা জায়গায় রাখবেন, সেটা আমি কখনো সেটা আশা করি না। এবং তার জানাজা সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত। আমার মনে হয় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা হওয়া উচিত। মেন জানাটা তার কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়া উচিত। এটা আমার ইচ্ছা। এবং আমার মনে হয় আমার সাথে সাথে সংস্কৃতি মন্ত্রণালয়, অন্যান্য যারা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, এবং আপনারা এখানে জানেন মির্জা ফখরুল ইসলাম সাহেব এসেছিলেন দেশে, ম্যাডাম খালেদা জিয়া নিজের লোক পাঠাইছিলেন এখানে, এবং তার চিকিৎসার জন্যে মন্ত্রণালয়ে এমন কিছু নেই যারা সে চেষ্টাটা তারা করেনি। তো যে কোনোভাবে হোক আমাদের হয়তো আমরা নিতে পারিনি, বা আমরা সেই সুযোগগুলো নেইনি, বা কেন নেইনি সেটা জিজ্ঞাসা থাকে। আমার ইচ্ছা, বাধা হতে পারে। সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য আমি একা তো ফরিদা পারভিনের হাজবেন্ড শুধু না, আমি তো ফরিদা পারভিন তো জাতি, রাষ্ট্রের, সারা পৃথিবী তার জন্য তাকায় আছে। সে তো একজনের স্ত্রী হতে পারে না, একজনের মা হতে পারে না, সে তো হাজার লক্ষ কোটি মানুষের ফরিদা পারভিন। তার জানাজা সাধারণভাবে হবে কেন? আমাকে অনেক কিছুই বলে গেছে, মানে যে এটা তারা কেউ যদি বলে থাকে সেটা তো তাদের ব্যাপার, আমি কিছু জানি না। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে, আমাকে যেটা বলে গেছে যে তুমি বুদ্ধিজীবী, যেহেতু তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে 21 পদকপ্রাপ্ত, আমি 21 পদকপ্রাপ্ত, আমাদের তো ঢাকায় থাকলে আমাদের ছেলেমেয়েরা ঢাকায় থাকবে, আমার একাডেমির ছেলেমেয়েরা ঢাকায় যেতে পারবে, আমার সমস্ত লোকজন ঢাকায় মানে যে আমাকে দেখতে পারবে, সেখানে তার থাকা উচিত। যদি মানে যে এখানে না থাকে, তাহলে আমার সাথে, রাষ্ট্রের সাথে, জাতির সাথে, সারা পৃথিবীর মানুষের সাথে বেইমানি করা হবে। এখন রাষ্ট্রের তরফে যোগাযোগ করা হয়েছিল? আমি রাষ্ট্রের সাথে যোগাযোগ করেছি, রাষ্ট্রের সাথে কথা বলেছি, রাষ্ট্র আমার সাথে কথা বলেছে, রাষ্ট্রের থেকে লোকজনও এসছে, এখানে প্রশাসনের লোকজনও এসছে, এবং তারা বলছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের লোকজনও এসছে, তারাও চাচ্ছে আমি যেটা চাই সেটার জন্য পাই। এবং আমাদের দেশের মিডিয়ার যারা কর্ণধার আছে তারাও চাচ্ছেন যে আমি যেটা শিক্ষা নেব সেইটা হওয়া উচিত। এটা আমার, যেহেতু সে আমার বিবাহিত স্ত্রী,
মানে স্ত্রীর অধিকার না একজন মানে যে অন্য কারোর, তো সেটা হওয়ার কথা না। আর তাদের যে অধিকার, সবারই অধিকার। ফরিদা পারভিন তো একক কোনো ব্যক্তিত্ব না, একক কোনো সত্তা আপনারা না। পারিবারিকভাবে কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা সবাই মিলে? এখনো উনি তো সবেমাত্র গেলেন, উনি তো সবেমাত্র গেলেন। কমন সেন্সের কি মিলে? তো এখন তো আমরা কোনো ডিসিশন নেইনি। সন্তানদের সাথেও, তার তো একটা সন্তান না, 4টে সন্তান, তার বড় সন্তান। কি হতে পারে সেটা রাষ্ট্র জানতে পারবে, রাষ্ট্র জানে। আমার যেটা ডিসিশন, আমার যেটা জানার কথা, আমার যেটা বলার কথা, সেটা আমি আপনাদেরকে বলে জানাইতে জাতির কাছে জানাই। লোকাল জানাজা আপনি করবেন, লোকাল একটু স্যার, শহীদ মিনারে তো আপনি জানাজার কথা বললেন, কিন্তু শহীদ মিনারে তো শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় সাধারণত এরকমের বড় শুধু জানাবার জন্য ঠিকানা নিয়ে। ওটা কি জানাজা আমাদের এখানে হবে। আচ্ছা, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে হবে। কখন নিতে পারে না, সেটা সবার সঙ্গে আলোচনা করে কেবল তো উনি দেহত্যাগ করলেন। এখন পরের কথাটা পরে হোক, মানে যে আমরা ডিসিশনটা, তবে আমি মনে করি যে সবারই, ফরিদা পারভিন একক কোনো ব্যক্তির না। আমি যদি বলি যে ওটা আমার সম্পত্তি, এটা রং। আর একজন যদি কেউ বলে ওটা আমার সম্পত্তি, তা তো হতে পারে না। ফরিদা পারভিন আপনার সম্পত্তি, ওই মৌলানা সাহেবের সম্পত্তি, আর একটা মানুষের সম্পত্তি, এদেশের জনগণের সম্পত্তি। একটা লালনের গানকে কুষ্টিয়ার আখড়া থেকে সারা পৃথিবীর দরবার নিয়ে গেছে। এবং জানাজাটা আসলে কোন জায়গায় করতে চান তাহলে আপনার? জানাজা তো কয়েকটাই হওয়ার কথা, এখন কোথায় হবে সেটা আমরা এখনো। যদি বুদ্ধিজীবী গোরস্থানে মানে কবর সমাহিত করা হয়, তাহলে তো ঢাকাতেই হবে জানাজা। ঢাকাতেই হওয়ার কথা। আপনাদের এলাকার মসজিদের মসজিদে, আমাদের এলাকায় মসজিদে জানাজা হওয়ার কথা। এবং ওনার মরদেহ, ওনার তো বাসাটা এখনো আছে। উনি যে বাসায় থাকতেন, ওনার বড় ছেলে তেজকুনি পড়া, ওনার বড় ছেলে, এবং উনি দোতলায় থাকতেন, একটা ভাড়া বাসায়। পাশেই ছিল ওনার একাডেমিতে ওনার সব ছিল, সন্তানের মতো। একাডেমিতে ওনার সন্তান, অসীম পাখি একাডেমি। দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ট্রিটমেন্ট জার্নিটা এখানে কোভিডের সময় থেকে শুরু হয়। তো পরবর্তীতে বিভিন্ন অসুখে বিসুখে তিনি সবসময় আসতেন, কিন্তু পরবর্তীতে তার চূড়ান্ত ডায়াগনোসিস হলো ESRD বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, কিডনির জটিলতা, যার চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস। তিনি ডায়ালাইসিস সপ্তাহে 2টি, প্রথম দিকে 3টি, পরবর্তীতে আমরা তাকে 2টি ডায়ালাইসিসের পরামর্শ দিই। এবং সর্বশেষ 2 সেপ্টেম্বর উনি যখন ওনার রুটিন ডায়ালাইসিস নিতে আসলেন, তখন তার ডায়ালাইসিস শেষ হওয়ার পরে একটু জটিলতার দেখা দিল, যে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো, ভমিটিং হলো, আস্তে আস্তে তার জ্ঞানের মাত্রা কমা শুরু করলো, ব্লাড প্রেশার ফল করলো। তখন তাকে আমরা তাৎক্ষণিক ভর্তির পরামর্শ দিই, এবং আস্তে আস্তে অবনতি হওয়ার কারণে কিন্তু তাকে আমরা আইসিইউতে স্থানান্তর করি। এবং চিকিৎসা চলাকালীন সময় আমরা একাধিক মেডিকেল বোর্ড গঠন করি, এবং তার কিডনি জটিলতার পাশাপাশি ফুসফুসের ইনফেকশন, রক্তের ইনফেকশনটি বডিতে ছড়িয়ে গিয়ে ব্লাড প্রেশার কমে যাওয়া, যেটিকে আমরা সেপটিক শক বলি। তারপর কার্ডিয়াক এরিথমিয়া ছিল, যে অনিয়মিত হৃদস্পন্দন, এবং ব্রেইনে ওনার একটা পুরনো স্ট্রোক ছিল, হ্যামারেজিক স্ট্রোক, সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের জটিলতা সহ আরো অনেক নানাবিধ জটিলতা। এবং তার বয়সও একেবারে কম হয়নি, 70+। তো সবকিছু মিলিয়ে উনি গত বুধবারে দুপুরের পর থেকেই, যখন তার ব্লাড প্রেশার একেবারেই পাওয়া যাচ্ছিল না, তাকে আমরা তখন সন্ধ্যায় ভেন্টিলেটর মেশিন, কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র, যেটিকে পাবলিক টার্ম হচ্ছে লাইফ সাপোর্ট বলা হয়, সেখানে দেওয়ার সিদ্ধান্ত নেই। এবং সেখান থেকেই উনি গত 3 দিন ধরে এই অবস্থাতেই ছিলেন। আমরা গত পরশুদিনও একটি জরুরি মেডিকেল বোর্ড করি, এবং সেখানেও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তগুলি আসে যে ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট এবং মেডিকেল ম্যানেজমেন্ট, তার যে প্রবলেমগুলি আছে সে অনুযায়ী আমরা চিকিৎসা দিই। এবং ফাইনালি ওনার ব্লাড প্রেশারটা গতকালকে কিছুটা আবার আমরা পাচ্ছিলাম, যদিও 3টি আয়োনোট্রপ সাপোর্ট চলছিল, ম্যানুয়ালি পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আজকে সকাল 9টার দিকে আবার তার ব্লাড প্রেশারটি নন রেকর্ডেবল হয়ে যায়, এবং সারাদিন ব্যাপী তার ইন্টারমিটেন্ট ব্রেডিকার্ডিয়া বলি আমরা, হার্ট রেটটি বারবার কমে যাচ্ছিল, এবং পরবর্তীতে ব্লাড প্রেশারটি আরেকটু ওঠে, এবং ফাইনালি সন্ধ্যার পর থেকে ব্লাড প্রেশার ফল করা শুরু করে। এবং চূড়ান্তভাবে আমরা 10:15টার দিকে তার যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাকে আমরা মৃত ঘোষণা করি
রাত 10:15 দিন থেকে কিডনি রোগের পেশেন্ট। গত ডিসেম্বর থেকে আসলে আমরা জানলাম যে এরকমভাবে মার দুটো কিডনি কাজ করছে না। তখন থেকে আসলে উনি পুরোপুরি ডায়ালিসিসে চলে গেলেন। গত 7-8 মাসে উনি এই দিয়ে 4 বার আইসিইউতে আসলেন এবং সর্বশেষ ওনার যেটা হয়েছিল যে ওনার সপ্তাহে 2 থেকে 3টে ডায়ালিসিস নিতে হতো। তো শেষের ডায়ালিসিসটা নেওয়ার সময় 2 তারিখে ওনার হঠাৎ রক্তবমি হলো। আমরা সাথে সাথে আবার আইসিইউতে ভর্তি করলাম। এরপরে ওনার পরিস্থিতি আসলে আস্তে আস্তে খারাপ হতে থাকে। গত বুধবারে ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কেননা ওনার শ্বাসযন্ত্র একদমই কাজ করছিল না, ব্লাড প্রেশারও পাওয়া যাচ্ছিল না। তো এইভাবে উনি থাকার কারণে এখন তো ওনার মাল্টি অর্গান ফেইলার ছিল। সব মিলিয়ে উনি আজকে রাত 10:15 ইন্তেকাল করেছেন এবং আমার ওসিয়ত হচ্ছে যে আমার নানা নানির যে কবর কুষ্টিয়াতে, ওখানে ওনাকে কবরস্থ করা। এখন কি করবেন? এখন পারিবারিকভাবে আমরা সিদ্ধান্ত নিব যে ঢাকাতে জানাজাটা কোন সময় আমরা করব। পারিবারিকভাবে আমরা সিদ্ধান্ত নিব যে ঢাকায় জানাজাটা আমরা কোথায় কখন করব, সেটা আপনাদেরকে একটু পরে আমরা আশা করি জানায় দিতে পারবো। তবে একটা বিষয়, আমরা যেহেতু আমার ওসিয়ত আছে, আমরা কুষ্টিয়াতে ওনাকে কবরস্থানে দাপন করব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।